আমাদের খাদিজা এডিটিংয়ের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আমি তো কাজ পারি, মন চাইছে কাজ করতে, তাই নুডলস খাবো। চলো রান্না করে ফেলি। মেহেরাজ ভাই তাকালেন শীতল চাহনিতে, তারপর যেতে যেতেই বললেন। আয়। মিহু আপু লাফিয়ে উঠলেন। শুধু যে নিজেই লাফিয়ে উঠলেন তা নয়, আমার হাতটাও চেপে ধরে টেনে নিয়ে গেলেন রান্নাঘরে। একপাশে দাঁড়িয়ে হুট করে হাতে চুড়ি নিয়ে বলে উঠলেন। কি করতে হবে ভাইয়া? মেহেরাজ ভাই ছোট ছোট চোখ করে তাকালেন। পেঁয়াজ কাটার কাজটা আমাদের দিয়ে চুলায় কড়াই বসালেন। আমি আর চোখে দেখে গেলাম ওনাকে আর ওনার কাজকর্মগুলোকে। ছেলে মানুষ হিসেবে কাজকর্ম খুব একটা গোছালো না হলেও রান্নাটা দক্ষভাবে চালিয়ে গেলেন। কিন্তু হঠাৎই বিপত্তি বাধল। অসাবধানতাবশত মিহু অপুর হাত কেটে বসল ছুরির ধারালো আঘাতে। মেহরাজ ভাই ব্যস্ত হলেন মিহু অপুর কাটা হাত নিয়ে। দু একটা বকাবকি করে টেনে নিয়ে গেলেন রান্নাঘর থেকে। আমি এক পলক তাকিয়ে চুলার দিকে তাকালাম। চুলায় তখনও কড়াই বসানো। ধীর পায়ে এগিয়ে দেখলাম রান্না প্রায় হয়েই এসেছে। বাকি রান্নাটাও সম্পূর্ণ করে কড়াই নামালাম চুলা থেকে। আশপাশে তাকিয়ে দেখলাম রান্নাঘরের অবস্থা বেহাল। মেহেরাজ ভাই মনোযোগ দিয়ে রান্না করেছেন ঠিকই, তবে আশেপাশে আর খেয়াল রাখেননি। সব জিনিসপত্র অগোছালো করে খুশি মনে রান্না করেছেন। পরে অবশ্য গুছিয়ে নিতেন। ওনার মতো গোছালো মানুষ অগোছালো জিনিস অগোছালোই রেখে দিবেন ভাবাটাও বোকামো। আমি ধীরে ধীরে সব জিনিস গুছিয়ে রাখতে লাগলাম। তার মধ্যে মেহরাজ ভাই হন্তদন্ত হয়ে ছুটে এলেন রান্নাঘরে। এক পলক তাকিয়ে বলে উঠলেন। শেষ রান্না? আমি শুধু উত্তরটুকুই দিলাম, হ্যাঁ। মেহরাজ ভাই চুলায় তাকিয়ে বলে উঠলেন। কড়াই তুই নামিয়েছিস? আবারও কেবল উত্তরটুকুই বললাম, হ্যাঁ। মেহরাজ ভাই এবার সামনে এসে দাঁড়ালেন। কিঞ্চিত রাগ ঝেড়ে বললেন। কে বলেছে নামাতে? হাতটাত পুড়ে গেলে তখন দোষ তো আমারই হতো। আর কখনো নিচ থেকে চুলায় কাজকর্ম করতে আসবি না। মেহরাজ ভাইয়ের কথায় ব্যাপক হাসি পেল। যার শৈশব থেকে রান্না করার অভ্যেস আছে তাকে এইসব বলা কেমন জানি হাস্যকর ঠেকায়। যদি রান্নায় অপটু হতাম তবে বোধহয় এসব শাসন আমায় ভালো লাগতো। আলাদা খুশিও হয়ে উঠতো বোধহয় আমার মন। দাদি বলতো প্রিয় মানুষের শাসনেও ভালো লাগা অনুভব হয়, কিন্তু তার কিছুই আমি অনুভব করলাম না। মেহরাজ ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, পড়তো না, পড়লেও আপনার উপর দোষ দিতাম না মেহরাজ ভাই। মেহরাজ ভাই বিনিময়ে বললেন। মেহুর কাছে যা। আমি অগোছালো ঘর গুছিয়ে নিতে নিতেই বললাম, গুছিয়ে যাচ্ছি, অল্প বাকি, আপনি বরং যান। মেহরাজ ভাই কিঞ্চিত শাসিয়ে বললেন। যেতে তোকে বলেছি আর তুই আমাকে বলছিস? মেহরাজ ভাইয়ের গম্ভীর আওয়াজে এক পলক তাকালাম ওনার দিকে। ওনার ভ্রু কুঁচকানো। মনে মনে ভাবলাম এভাবে, আপনি বরং যান কথাটা বোধহয় বলা উচিত হয়নি। মৃদু গলায় বললাম, আপনার তো কাজ নেই আর, তাই বললাম যেতে। আমি একেবারে নাস্তা নিয়ে আসছি। আমি আনছি, তুই যা। আমি মাথা নাড়লাম। গোছানোর কাজটুকু শেষ করে চুলার পাশ থেকে হলুদের বক্সটা নিয়ে অন্য পাশে রাখতে যেতেই মেহরাজ ভাই ধরে নিলেন বক্সটা। আমার হাত থেকে কেড়ে নিয়ে চাপা স্বরে বললেন। বললাম না তোকে যেতে? দুপুরে রান্না করতে আবারও এসব অগোছালো হবে। একেবারে রান্না শেষে সব গোছালোভাবে রাখবো। আমার দৃষ্টি ক্ষীণ হলো। মেহরাজ ভাই দাম্ভিক চেহারায় অন্যদিকে ফিরে হলুদের বক্সটা আগের মতোই রেখে দিলেন। আমি আগ বাড়িয়ে আর কিছুই বললাম না, বেরিয়ে এলাম দ্রুত। দুপুরের খাবার রান্না হওয়ার পরপরই মেহরাজ ভাই রান্নাঘর ছেড়ে বের হলেন। চোখ মুখে ঘামের আবছা ছাপ। রুমালের একাংশ সেই ঘাম মুছতে মুছতে আমার আর মেহু আপুর সামনে এসে দাঁড়ালেন। এক নজর কাটা হাতের দিকে তাকিয়ে বললেন। কি দরকার ছিল রান্নার কাজে হাত লাগানোর মেহু? মেহু আপু ভাইয়ের চোখের দিকে তাকিয়ে হেসে দিল। কাটা আঙুল দেখিয়ে বলল। ওহ, আমি তো টুকটাক রান্না পারি ভাইয়া। এইটুকু কাটাতে এত চিন্তার কি আছে বলো তো? ঠিক হয়ে যাবে, অল্প একটুই তো কেটেছে। মেহেরাজ ভাই বিনিময়ে কিছুই বললেন না, শুধু একবার তাকিয়ে নিজের ঘরে পা বাড়ালেন। আমি তখনও মেহু আপুর সাথে বসে টুকটাক কথা বলছিলাম। তার কিছুক্ষণ পরে নাবিলা আসলো বাসায়। পাশে বসে চঞ্চল গলায় বলে উঠল। হোস্টেল থেকে মাত্রই ফিরেছি, শুনলাম মিহু আপু আজ বাসায় থাকবে। জ্যোতির সাথে ও অনেক গল্প বাকি, তাই চলে এলাম। আমি হাসলাম। নাবিলার কথাগুলো সুন্দর,
ছোটবেলার বন্ধু বলেই কিনা জানি না, তবে আমার হোস্টেলে আমার কেন জানি না মনে হয় ও আমার আপন মানুষ। হোস্টেলে থাকে বিধায় তেমন একটা সময় কাটানো হয়ে ওঠেনি ওর সাথে। তবে যখনই আসে তখনই খুব আপনভাবেই কথা বলে। আমি ঠোঁট চওড়া করে হেসেই বললাম, কেমন আছিস? নাবিলা হেসেই উত্তর দিল, ভালো ছিলাম না, তোদের দেখে ভালো হয়ে গেছি। শুনেছি তুই নাকি কার প্রেমে পড়েছিস জ্যোতি। তার নামের প্রথম অক্ষর নাকি এম। সাইদ ভাইয়া না বললে তো জানতেই পারতাম না আমি। আরও একটা কথা, তুই সাইদ ভাইয়ার কাছে পড়ি সেটা জানার পর থেকেই চরম আফসোস হচ্ছে আমার। সাইদ ভাইয়া মানেই কিন্তু আগুন। নাবিলা কথাটা বলার সাথে সাথেই মেহু আপুর চোখ ছোট ছোট হলো। মুহূর্তে বলে উঠল, আগুন মানে? ওনার গায়ে কি আগুন জ্বলে জ্বলে ওঠে নাকি? নাবিলা হেসে উঠল, বলল, তা কেন হবে? দেখো না সাইদ ভাইয়ের কথায় সব মেয়ে কেমন সম্মোহিত হয়ে যায়। ওনার কথায় একটা জোস জোস ব্যাপার আছে না আপু? মেহু আপুর মুখভঙ্গি পাল্টালো, ভ্রু উঁচিয়ে বলে উঠল, জোস জোস ব্যাপার আবার কেমন? আমার তো কোনোদিন ওনার কথায় কিছু মনে হয়নি। নাবিলা মুখ বাঁকিয়ে বলল, তুমি মানুষটা কেমন জানি মেহু আপু। সাইদ ভাইয়ের কথায় প্রেম প্রেম ব্যাপার আছে। আমার তো ওনার কথা শুনলেই বুকের ভেতর টিপ টিপ করে, কেমন একটা অনুভূতি হয়, কেমন জানি ফিল হয় মেহু আপু। মেহু আপু ফের ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়ল, তো উনি তোকে এইসব প্রেমময় বাক্য বলে শোনায় কখন? নাবিলা উত্তর দিল, যখন দেখা হয় তখনই তো কথা হয়। আজ থেকে জ্যোতির সাথে সাথে আমিও পড়বো সাইদ ভাইয়ের কাছে, বুঝলে? ভাইয়াকে অবশ্য বলেছিও আমি। মেহু আপু জিজ্ঞেস করলো, কখন বলেছিল? নাবিলা স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, মেসেজে বলেছি। জ্যোতির কথাটাও তো সাইদ ভাইয়া মেসেজেই বললেন। মেহু আপুর মুখখানা নিভে গেল কেমন। আমি চুপচাপ দুইজনের কথা শুনছিলাম। মেহু আপুর মুখে লক্ষ্য করেই প্রসঙ্গ পাল্টাতে বলে উঠলাম, নাফিসা কোথায়? ওকে আনলি না যে? নাবিলা মুখ কুঁচকে উত্তর দিল, ও কোথায় জানি না, হোস্টেল থেকে ফিরলামই তো মাত্র, দেখিনি রে। কথাটা শুনে সৌজন্যতামূলক হাসলাম। আরো কিছুক্ষণ গল্পগুজব চলল তিনজনের। রাতে সাইদ ভাই পড়াতে আসলেন ঠিক, তবে আজ পড়ার থেকে কথাই বেশি চলল। নাবিলার সাথে সাইদ ভাইয়ের প্রেম প্রেম বার্তা শুনে মস্তিষ্ক তিক্ত হয়ে উঠল। এতদিনের কথাবার্তা সাইদ ভাই সম্পর্কে কতটুকু কি ধারণা করেছিলাম জানি না, তবে আজকের কথাবার্তা বুঝতে পারলাম সাইদ ভাই কোন পর্যায়ে গিয়ে ফ্লার্ট করতে পারেন। আর নাবিলা যেন সেই সব কথাবার্তায় আপ্লুত হয়ে আত্মহারা হয়ে পড়লো। মাঝে মাঝে খিলখিলিয়ে হেসে উঠে পুরো ঘর মাথায় তুলছে। আমি বিরক্ত হলাম সাইদ ভাইয়ের প্রতি। এক পর্যায়ে সেই বিরক্তি আকাশ ছুঁয়ে গেল। ভ্রুজোড়া কুচকে নিয়ে স্থির হয়ে বসে থাকলাম আর দুজনের কথোপকথন শুনতে লাগলাম আমি। ঠিক সেই সময়ই টেবিলের সামনে এসে বুকে হাত গুজে দাঁড়ালেন মেহেরাজ ভাই। শীতল চাহনি ফেলে ভরাট গলায় বলে উঠলেন, সাইদ, তোকে পড়াতে বলেছিলাম নাকি হাসাতে বলেছিলাম? এই পর্যন্ত বেশ কয়েকবার হাসাহাসির আওয়াজ শুনেছি। সাইদ ভাই মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে তাকালেন, নিভু নিভু দৃষ্টি ফেলে বলে উঠলেন, তুই বাসায় আছিস? জানতাম না তো। মেহেরাজ ভাইয়ের চাহনি পাল্টালো, গরম চোখে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বললেন, মানে আমি বাসায় না থাকলে তুই সব সময় এমন ফ্লার্টিং চালিয়ে যাস জ্যোতির সাথে? সাইদ ভাই মুহূর্তেই উঠে দাঁড়ালেন, মাথায় হাত দিয়ে দ্রুত বলে উঠলেন, সত্যি বলছি মামা, আজই করেছি কেবল। জ্যোতির সাথে সেভাবে কোনো দিনই কিছু বলিনি। তুই ওকে জিজ্ঞেস কর। মেহেরাজ ভাই পাত্তা না দিয়ে বললেন। তোকে বিশ্বাস নেই। সাইদ ভাই চুপসে যাওয়া মুখ করে বললেন, ধুর, জ্যোতিকে বোন বলেছি আমি। ওর দিকে সে নজরে তাকানোই নিষেধ। তাছাড়া তোরা ভাই বোন প্রথমেই যেভাবে শাসিয়ে বলেছিস, আমি জীবনেও ওর সাথে ফ্লার্ট করতাম না বন্ধু। বিশ্বাস কর তুই আমার কথা। মেহেরাজ ভাই বুক টান টান করে শ্বাস ফেললেন, বললেন, করলাম। এবার জ্যোতিকে যে নজরে দেখছিস, নাবিলাকেও সেই নজরেই দেখবি। বন্ধুর বোন মানে তোরও বোন, মনে থাকবে। নাবিলার মুখটা মুহূর্তেই চুপসে গেল কেমন। সঙ্গে সাইদ ভাইয়ের মুখটাও নিভু নিভু হলো। তবুও দমলেন না সাইদ ভাই, মুখে চমৎকার বাঁকা হাসি ফুটিয়ে বলে উঠলেন,
তুই বললেই হলো নাকি? বন্ধুর বোন মানে আমার বউ। দেখিস না তোকে কত শ্রদ্ধা করে শালা ডাকি। মেহরাজ ভাই পাত্তা দিলেন না, বললেন, এটা স্বপ্নতেই সম্ভব। তোকে আমার কোনো বোনকে দিচ্ছি না। তুই যে লেভেলের খেলোয়াড়। সাইদ ভাই বাঁকা হেসে শুধালেন, তুই দেওয়া লাগবে না, তোর বোনই চলে আসবে রে বন্ধু। কথাটা বলেই সাইদ ভাই হাসলেন, ঘাড় বাঁকিয়ে আমাদের দিকে তাকিয়ে বললেন, আসি তাহলে বাচ্চারা। কথাটা বলতেই নাবিলা লাজুক হাসলো, মুখ নত করে লজ্জায় লাল করলো ওর দুই গাল। আমি সবই খেয়াল করলাম। হতাশ চাহনিতে ফের উপরের দিকে দৃষ্টি ফেলতেই দেখলাম মেহরাজ ভাই আর সাইদ ভাই দুজনেই বেরিয়ে গেছেন। থেকে থেকে কেবল নাবিলার লজ্জায় লাল হওয়া মুখ। এই কয়দিনে মেহরাজ ভাইয়ের সাথে বহুবার কথা হলেও বরাবরই স্বল্প শব্দে উত্তর দিয়েছি। রান্নার কাজ সহ খাওয়ার সময়ও প্রায় সময় আমি মেহ আপু আর মেহরাজ ভাই একসাথেই কাজ করেছি। সময়ের ব্যবধানে এই একসাথে কাজ করা কিংবা অল্প সময় কাছ থেকে দেখাতে আমি বরাবরই মুগ্ধ হলাম মেহরাজ ভাই নামক মানুষটাতে। এই মানুষটার ব্যক্তিত্বের মতোই মানুষটার মধ্যে যত্ন, ভালোবাসা কোনো কিছুরই কমতি নেই। এই কয়দিনে কতটুকু কি বুঝেছি জানা নেই, তবে এটুকু বুঝেছি মেহরাজ ভাই মানুষটা ভীষণ যত্নশীল। এই তো সেদিন সীমাপা নেই বলে ভাতের মার ফেলার জন্য পাতিলটা হাতে নিতেই ছো মেরে কেড়ে নিলেন মেহরাজ ভাই, শাসনের সুরে বলে উঠলেন, বলেছি না কাজ করবি না, এক্ষুনি যা। হাত পুড়ে গেলে তখন। মেহরাজ ভাইয়ের এমন অনেক শাসানো বাণী এই কয়েকদিনে শুনতে হয়েছে। প্রথম প্রথম কোনো অনুভূতি না হলেও একটা সময় পর আমার কাছে এই বাণীগুলোই চমৎকার বোধ হলো। আজকাল কেমন জানি অদ্ভুত আলাদা ভালো লাগা হৃদয় ছুঁয়ে যায় ওনার এইসব সচেতন বাক্য শুনে। সেই দিনের পর হঠাৎ একদিন মেহরাজ ভাই একসাথে অনেকগুলো জামা কাপড় কিনে আনলেন। শুধু জামা নয় অবশ্য, শাড়িও এনেছিলেন। মেহু আপু বলেছিল এসব নাকি মেহু আপুকে নিয়েই কিনেছিলেন। আমি সেবার আপত্তি জানালেও মেহরাজ ভাই রাগে টান টান মুখ শক্ত চোয়ালেই আমায় থামিয়ে দিয়েছিলেন। এর কিছুদিন পর এক রাতে ক্লান্তিতে শরীর নুয়ে আসতেই রাতেবেলা না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। মেহু আপু অনেক ডাকাডাকি করলেও কেন জানি না তখন ঘুমই আমার কাছে বেশি গুরুত্ব পেল। সেদিন আমার বাটন ফোনে টানা 30 বার কল দিলেন মেহরাজ ভাই। বাসায় একা থাকি বলে নাম্বারটা একদিন মেহরাজ ভাই নিয়েছিলেন, তাই বলে এভাবে নাম্বারটাকে কাজে লাগাবেন আমি কখনোই ভাবিনি। মোবাইলের আওয়াজে শেষমেশ বিরক্ত হয়ে চোখ মেলে তাকাতেই হলো আমায়। কল রিসিভ করতেই ওপাশ থেকে মেহরাজ ভাই গম্ভীর গলায় শোধালেন, দরজা খোল, খাবার নিয়ে দাঁড়িয়ে আছি। মেহরাজ ভাইয়ের সেই কথাটাও কেন জানি আমার ভালো লাগলো সেদিন। কিয়ৎক্ষণ তবদা মেরে বসে থেকে উঠা থেকে দরজা খুললাম, দেখলাম মেহরাজ ভাই হাতে খাবার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছেন, মুখটা টান টান করা, চিবুক শক্ত, কপালে বিরক্তির ভাঁজ। চোখ মুখে একবার তাকিয়ে বুঝলাম উনি রেগে আছেন। কেন জানি না সেদিন এই রাগটাও আমার ভালো লাগলো, তবে ভালো লাগাটা প্রকাশ করলাম না অবশ্য। মেহরাজ ভাইয়ের খাবারের প্লেট সমেত ঘরে ঢুকলেন, চেয়ারের উপর প্লেটটা রেখে গিয়েই আবারও বের হয়ে বাইরে গেলেন। তারপর হাতে করে এক গ্লাস পানি এনে পাশে রেখে ক্ষোভ নিয়ে গম্ভীর আওয়াজে বললেন, চুপচাপ খেয়ে নিবি জ্যোতি। তুই বাচ্চা নোস যে তোকে জোর করে খাওয়াতে হবে। কথাটুকু বলেই ওনার দাম্ভিক চেহারায় রাগ ফুটিয়ে চলে গেলেন। আমি অবশ্য সেই দিন চুপচাপ খেয়ে নিয়েছিলাম। এরপরও অনেকবার মেহরাজ ভাই শাসন করেছেন, সচেতন করেছেন। আজকাল এসব ভালো লাগায় পরিণত হয়েছে। পৃথিবীতে নিজের খেয়াল রাখার মতো কাউকে পেলে নিঃসন্দেহে সবারই ভালো লাগে। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। এই যেমন পরশু ছাদে যখন গিয়েছিলাম তখন ছাদে মেহরাজ ভাইও ছিলেন। ওনাকে দেখে বেশিক্ষণ না থেকে ছাদ থেকে চড়লে আসতে নিতেই ছাদের দরজায় পা লেগে সাংঘাতিকভাবে পড়ে গেলাম। হাতের তালু দিকটা ছাদের খসখসে ফ্লোরে ঘষা খেয়ে বেশ খানিকটাই কেটে গেল। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত বের হলো। মেহরাজ ভাই তা খেয়াল করেই রাগ ঝেড়ে চাপা স্বরে বললেন, দেখে শুনে হাঁটিস নাকি চোখ কপালে রেখে হাঁটিস? এত বড় মেয়ে হয়ে পড়ে যায় কিভাবে মানুষ? মেহরাজ ভাইয়ের কথাটা চরম অপমানিত বোধ হলেও কেন জানি না আমার ভালো লাগলো। নিজের দোষ স্বীকার করে স্পষ্টভাবে বলে বসলাম, খেয়াল করিনি। মেহরাজ ভাই ভ্রু নাচিয়ে প্রশ্ন ছুড়লেন, কি খেয়াল করিসনি? নীরস গলায় বললাম, এভাবে পড়ে যাব বুঝিয়ে ওঠিনি। পড়ে গিয়ে হাত কেটে বুঝে ওঠিনি বলে লাভ আছে? আমি এক পলক তাকিয়ে গলা ঝেড়ে বললাম,
কেউ পড়ে গেলে এভাবে রাগ ঝেড়ে কথা বললেও তো বিশেষ লাভ নেই মেহরাজ ভাই। মেহরাজ ভাই আমার কথায় বিরক্ত হলেন, কপাল কুঁচকে ঝুঁকে দাঁড়ালেন আমার দিকে, নিজের বলিষ্ঠ হাতটা বাড়িয়ে দিলেন আমার দিকে, তারপর শান্তভাবে বললেন। ওঠ। আমি ওনার দিকে চাইলাম, হাতটা টান না ধরেই উঠে দাঁড়িয়ে পড়লাম। মেহরাজ ভাই বুক টান টান করে সোজা হয়ে দাঁড়ালেন, হাত দুটো ট্রাউজারের পকেটে গুজে সিঁড়ি বেয়ে নামতে নামতে বললেন। গুড। নিজে নিজে যেমন দাঁড়ালি ঠিক তেমনই নিজেকে নিজে সেফ রাখাটাও শেখ। কথাটুকু বলে মেহরাজ ভাই নেমে গেলেন, পিছু পিছু নামলাম আমিও। পাশে পা রাখতেই দেখলাম মেহরাজ ভাই সোফায় বসে আছেন, আমাকে দেখেই বলে উঠলেন। এদিকে আয়। আমি না গিয়ে স্থির দাঁড়িয়ে থাকলাম। কেন ডাকছেন তা বোঝার চেষ্টা করলাম, কিন্তু বুঝে ওঠার আগেই মেহরাজ ভাই দ্বিতীয়বার রাগ ঝেড়ে বলে উঠলেন। কি হলো, কথা শুনতে পাসনি? মাথা নাড়িয়ে বললাম, পেয়েছি। উনি ডান ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলেন। তো দাঁড়িয়ে আছিস কেন? আমি এবার কথা বাড়ালাম না, ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। মেহরাজ ভাই মাথা তুলে তাকালেন একবার শীতল চাহনিতে, এরপর বললেন। কোন হাত কেটেছে? ডান হাত। হাত দে। আমি এবারও ওনার কথা শুনলাম না, হাত না বাড়িয়ে দিয়ে সূক্ষ্ম চোখে ওনাকে খেয়াল করলাম। মেহরাজ ভাই বোধহয় এবারও বিরক্ত হলেন, ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন। কি হলো? আমি মৃদু স্বরে বললাম, না মানে কেন? মেহরাজ ভাই এবার জবাব দিলেন, নিজ থেকে আমার ডান হাতটা টেনে নিলেন, কাটা জায়গাটা পরিষ্কার করে মলম লাগিয়ে দিলেন, তারপর আর কোনো কথা না বলে উঠে চলে গেলেন। আমি পুরোটা সময় চুপচাপ দাঁড়িয়ে থাকলাম আর সবকিছু খেয়াল করে গেলাম। একটা মানুষ এতটা যত্ন করতে পারে, ছোটবেলা থেকে যত্ন না পাওয়া আমার কাছে এইটুকু যত্নই বিশাল মনে হলো। এটুকু খেয়াল রাখাও অনেক বেশি বোধ করলাম। ভালোবাসার মানুষ থেকে স্বল্প যত্ন ও বৃহৎ খুশির কারণ হয়। মাঝে মাঝে আফসোস হয় কেন ওনার ভালোবাসা পেলাম না। যদি ওনার ভালোবাসা পেতাম তবে না জানি কতটা যত্নে আগলে রাখতেন উনি। আচ্ছা, সামান্তাপুকে কতটা যত্নে আগলে রাখতেন উনি। ইস, আমার ভাগে যদি ওনার ভালোবাসাটুকু জুটতো। আর মনে এইসব অহেতুক ভাবনা ভেবে আবারও সেই ভাবনাকে তীব্র জেদের অন্তরালে লুকিয়ে রাখি। হঠাৎ হওয়া সেই সাদা মাটা যন্ত্রণাময় বিয়ের পর সেই বিধ্বস্ত রূপে এই বাসায় আসার পর মাস পার হলো। ধীরে ধীরে সময় কাটলো, বাড়ি যাওয়ার সময় হয়ে আসলো যেন খুব দ্রুত। টেস্ট পরীক্ষার এক সপ্তাহ আগেই বাড়ি যাওয়ার সময় ঠিক হলো। আমি ব্যাগ গুছিয়ে রাখলাম রাতেই। সকালে উঠে হাত মুখ ধুয়ে রুম ছেড়ে বের হতেই মেহু আপুর ঘরে গেলাম। মেহু আপু তখনও বেঘরে ঘুমোচ্ছে দেখে আবারও ফেরত আসলাম নিজের ঘরে। জানালা দিয়ে কয়েক পলক তাকিয়ে ভাবলাম এটাই হয়তো এই বাসায় কাটানো শেষ দিন। বাড়িতে যাওয়ার পর দাদিকে নিজের সর্বোচ্চটা দিয়ে বোঝাতে হবে যাতে আমাকে আর এখানে ফেরত না আসতে হয়। বাড়িতে যন্ত্রণা, কষ্ট, অপমান যাই থাকুক না কেন, তবুও তো একজনের ঘাড়ে দায়িত্ব হয়ে পড়ে থাকার থেকে স্বস্তি পাবো। কথাগুলো ভাবতে ভাবতে ঘন্টা পার হলো। জানালার ওপাশে তাকানো অবস্থাতে কানে এলো মেহরাজ ভাইয়ের গলা ছাড়ার আওয়াজ। আমি ঘাড় ঘুরিয়ে দেখলাম মেহরাজ ভাই আমার পেছনেই দাঁড়িয়ে আছেন। মেহরাজ ভাইয়ের নিঃশব্দে চলন সম্পর্কে জানা আছে বলেই অবাক হলাম না আর। বলল, কিছু বলবেন মেহরাজ ভাই? মেহরাজ ভাই তাকালেন, বুকে হাত গুজে বলেন, বিকালে রওনা দিব, ব্যাগ গুছিয়ে নিস। ব্যাগ গুছিয়ে ফেলেছি রাতেই। এত তাড়া? তারা তো একটু থাকবেই মেহরাজ ভাই। ওখানে দাদি আছে, মিথি আছে, মিনার ভাই আছে, সব আপন মানুষদের রেখে এইখানে এসেছি, তারা থাকবে না? মেহরাজ ভাই ঠোঁট চওড়া করে কিছু বলতে নিতেই মোবাইলে আওয়াজ হলো। আমি ভ্রু কুচকে তাকালাম। মিনার ভাই নামটা জলজল করছে বাটন ফোনের চার কোনা স্ক্রিনে। বোধহয় দাদিই কল দিতে বললেন। যাওয়ার কথা শোনার পর থেকেই কাল থেকে এই পর্যন্ত বেশ কয়েকবার কল দিয়ে ফেলেছেন দাদি, যেন অধীর আগ্রহে আমার যাওয়ার অপেক্ষা করে আছেন। আমি হাসলাম হালকা। মোবাইলটা তুলে নিতেই মেহরাজ ভাইকে বললাম, কিছু বলবেন মেহরাজ ভাই? বলে ফেলুন। মেহরাজ ভাই এক নজর মোবাইলের দিকে তাকিয়ে বললেন, তেমন কিছু নয়, তুই কথা বলে নে। আর হ্যাঁ, বিকালে তৈরি হয়ে থাকিস। কথাটুকু বলেই চলে গেলেন উনি। আমি এক নজর তাকিয়ে মিনার ভাইয়ের কল উঠালাম। বললাম, মিনার ভাই এত সকালে কল দিয়েছো? দাদি বলল বুঝি? মিনার ভাই কয়েক মিনিট চুপ থাকলেন, তারপর বলল, না, দাদি বলেনি। ফের প্রশ্ন করলাম, তবে তুমি কল দিয়েছো? কেন, আমি বুঝি কল দিতে পারি না তোকে? তেমন ভাবে বলিনি মিনার ভাই। মিনার ভাই প্রসঙ্গ পাল্টে বললেন, কখন আসছিস?
জবাবে বললাম, মেহরাজ ভাই বলেছে বিকালে রওনা দিবে, আস্তে আস্তে রাত হবে। ও আচ্ছা, রাখছি। মিনার ভাই কথাটা বলেই কল রাখলেন। আমি ছোট্ট শ্বাস ফেলে উঠে দাঁড়ালাম। মিহু আপুর ঘরে গিয়ে মৃদু আওয়াজে ডাকলাম, আপু, উঠবে না? মিহু আপু চোখ মুখ কুঁচকে তাকালেন, ঘুম জড়ানো কণ্ঠে বললেন, জ্যোতি, এত তাড়াতাড়ি কি করে উঠিস ঘুম থেকে? কথাটা বলেই আপু আবারও চোখ বুজে নিলেন। আমি হাসলাম কেবল। মিহু আপু বয়সে আমার থেকে বড় হলেও মাঝে মাঝে কেন জানি না আমার কাছে আপুকে বেশ প্রাণবন্ত, তরুণী বয়সের কোনো মেয়ে মনে হয়, যে হাসতে জানে, গাইতে জানে, মজা করতে জানে, আবার গম্ভীরভাবে কথাবার্তাও বলতে পারে। কোন সময় বেশ প্রাণবন্ত তো আবার কোনো সময় বেশ গম্ভীর। বিকাল হলো, মিহু আপুকে বিদায় দিয়ে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। রিক্সায় মেহরাজ ভাই আর আমি পাশাপাশি একসাথেই বসলাম। মাঝে মাঝে রাস্তার আঁকাবাঁকা রিক্সার ঝাঁকড়ানোতে মেহরাজ ভাইয়ের শরীর আর আমার শরীর মিলিয়ে গেল। সেই অপ্রত্যাশিত শরীরের ছোঁয়ায় তীব্র অস্বস্তিতে আমি আড়ষ্ট হয়ে থাকলেও মেহরাজ ভাইয়ের মুখভঙ্গিতে তেমন কোনো আড়ষ্টতার ছাপ পড়ল না। উনি বেশ স্বাভাবিকভাবেই টান টান চাহনি নিয়ে আমার সামনের দিকে তাকিয়ে থাকলেন। এক পর্যায়ে রিক্সা থামলো। মেহরাজ ভাই নামার আগেই আমি নামলাম দ্রুত। এক হাতে ব্যাগটা নিতেই মেহরাজ ভাই নামলেন। ভাড়া মিটিয়ে শীতল চাহনিতে এক নজর আমার দিকে তাকিয়ে ব্যাগটা কেড়ে নিলেন। পা বাড়াতে বাড়াতে বললেন, এই রিক্সা থেকে ওভাবে লাফিয়ে নামলি কেন? পড়ে গেলে কি হতো? তোর কাটা ছেঁড়া হাত পা সমেত তোকে তোর দাদির কাছে পৌঁছে দিয়ে আসতাম। আমি শুনলাম পা চালিয়ে বললাম, আমাকে যথাযথ সুস্থ আর আঘাতবিহীন হিসেবে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছেন আপনি? মেহরাজ ভাই আমার দিকে তাকালেন, ভ্রু নাচিয়ে বলে উঠলেন, তো তোকে আঘাতে আঘাতে রক্তাক্ত করে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছিলাম। তাচ্ছিল্য নিয়ে হাসলাম। বললাম, আজকের পর তো শেষই আপনার দায়িত্ব। এতদিন সুসম্পূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারলেন, শেষ একদিনে আর এমন কি হয়ে যাবে বলেন? আমার কথার বিনিময়ে মেহরাজ ভাই উত্তর দিলেন না। আমিও আর আগ বাড়িয়ে কথা বললাম না। অল্প সময় পর বাসে উঠলাম। পাশাপাশি বসলেন মেহরাজ ভাইও। বাসের সিটে দুজনের মাঝে অল্প দূরত্ব থাকায় এবারও আরো অস্বস্তি হলো না। চারকোনা জানালার ওপাশে চোখ রেখে দৃষ্টি স্থির করলাম। যাত্রাপথের অর্ধেকটা পথ কাটলো জানালার ওপাশের বাইরের দৃশ্যপট দেখতে দেখতে। ঘুম ভাঙলো মেহরাজ ভাইয়ের কাঁধে মাথা রেখেই। এপাশ ওপাশ তাকিয়ে জানালার ওপাশটায় চোখ পড়তেই বুঝলাম রাত হয়েছে। বাসে কখন যে চোখ লেগে এসেছিল বুঝেই উঠিনি আমি। তারপর ঘুমের ঘোরেই বোধহয় মেহরাজ ভাইয়ের কাঁধে হেলে পড়েছিলাম। মেহরাজ ভাই নির্ঘাত বিরক্ত হয়েছেন এই ব্যাপারে। বিষয়টা ভেবে নিজের প্রতি রাগ জন্মালো। একটা মেয়ে হয়ে একজন পুরুষ মানুষের কাঁধে নিচ থেকে ঢলে পড়া নিশ্চয়ই খুব একটা ভালো দেখায় না এটা, বরং চমৎকার বেহায়াপনা বোঝায় এতে। নিজেকে এই মুহূর্তে জঘন্যতম বেহায়া মানুষ বোধ হলো আমার। দ্রুত মেহরাজ ভাইয়ের কাঁধ থেকে মাথা সরিয়ে সোজা হয়ে বসলাম। জানালার অপর প্রান্তে তাকাতেই নিতেই মেহরাজ ভাই নড়ে চড়ে বসলেন। আমি এক পলক তাকালাম ওনার দিকে। সঙ্গে সঙ্গে মেহরাজ ভাই ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলেন। ঘুম শেষ? আমি ইতস্তত বোধ করলাম উত্তর দিতে। পর মুহূর্তেই স্বাভাবিক হয়ে স্পষ্ট গলায় বলে উঠলাম, মেহরাজ ভাই, আমি দুঃখিত। বিশেষ করে আমি ইচ্ছে করে আপনার কাঁধে মাথা রাখিনি। বোধহয় ঘুমের ঘোরে মাথা রেখেছিলাম আমি। এমনটা হবে জানলে আমি সর্বোচ্চ ভাবে সচেতন থাকতাম যাতে চোখে ঘুম না নামে আমার। মেহরাজ ভাই কুচকানো ভ্রু আরো কুচকে নিলেন। জিবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠলেন, রাতে ঘুমাসনি নাকি বাড়ি যাওয়ার আনন্দে সারা রাত ঘুম হয়নি তোর? মেহরাজ ভাই প্রশ্নটা অতি স্বাভাবিকভাবে করলেও এই প্রশ্নটা দ্বারাই বুঝতে পারলাম উনি বিরক্ত হয়েছেন। শুধু বিরক্ত নয়, চরম বিরক্ত হয়েছেন। সহসা নিজের মধ্যে খারাপ লাগা কাজ করলো। একটা মানুষ বিরক্ত হচ্ছে আমার কারণে, বিষয়টাতে অবশ্যই খারাপ লাগার কথা। আমি চোখ ছোট ছোট করে আড়ষ্ট গলায় বলে উঠলাম, ঘুমিয়েছি, তবু বাসে ওঠার পর ঘুম আসলো কেন আমার জানা নেই। মেহরাজ ভাই বিনিময়ে বললেন, ঝিমোতে ঝিমোতে তো তোর ঘাটটা ভেঙে জানালার অপর প্রান্তে যাচ্ছিল আরেকটু হলে। তার কিছুক্ষণ পরে দেখি ঘুমিয়েই গেছিস, তাও আবার জানালা ঘেঁষে মাথা রেখে। কয়েকবার ঠাস করে মাথায় লাগলো ও তোর, কিন্তু তোর ঘুম দেখি ভাঙলই না। তখনই বুঝলাম গভীর ঘুম, তাই জিজ্ঞেস করলাম রাতে ঘুমিয়ে গিয়েছিলি কিনা। মেহরাজ ভাই বোধহয় আমার আড়ষ্টতা কাটাতেই কৈফিয়তের সুরে কথাগুলো বললেন। তবু আমার খারাপ লাগা কাটলো না। মনে মনে নিজেকে হাজার বার সচেতন করলাম আর যাতে ঘুম না পায়, আর যাতে ওনার
কাঁধে ঘুমন্ত অবস্থায় হেলে পড়তে না হয়। পর মুহূর্তেই মনের মধ্যে প্রশ্ন জাগলো। মেরাজ ভাই মাত্রই বললেন ঘুমিয়েছিলাম জানালা ঘেঁষে মাথা রেখে, তার মানে ওনার কাঁধে মাথা রেখে ঘুমাইনি? তবে উনি কি আমার মাথাটা ওনার কাঁধে রেখেছেন? বিষয়টুকু ভেবে সঙ্গে সঙ্গে মনটা থেকে মুছে নিলাম ভাবনাটা। এমনটা হওয়ার সম্ভাবনা ক্ষীণ, হয়তো ঘুমের ঘোরেই আমিই মাথা রেখেছিলাম। বললাম, খেয়াল করিনি মেহরাজ ভাই, আপনাকে ইচ্ছে করেই শুধু শুধু বিরক্ত করিনি, এটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। মেহরাজ ভাই ভ্রু কুঁচকে প্রশ্ন ছুড়লেন। কি? আমি মৃদু গলায় বললাম, আপনার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তাই। মেহরাজ ভাই এবার আর কিছু বললেন না, কাঁধ ঝাঁকিয়ে সোজা হয়ে বসলেন। আর আমিও আর তাকালাম না ওনার দিকে। বাকিটা পথ জানালার ওপাশে অন্ধকার পথ দেখেই কাটালাম। আমরা বাড়িতে পৌঁছতে পৌঁছতে রাত 9টা কি 10টা বাজলো। দাদি তখনও ঘরের সামনে কাঠের চেয়ারে বসা, বোধ হয় আমাদের অপেক্ষাই করছিল। বাড়িতে পৌঁছানো মাত্রই উঠোনে দাদিকে বসা অবস্থা দেখে খুশিতে চকচক করে উঠল আমার চোখ জোড়া। এগিয়ে গিয়ে সালাম দিয়ে জড়িয়ে ধরলাম দাদিকে। দাদির শরীরে সেই পান চিবানো স্যাঁতসেঁতে ঘ্রাণটা নিয়ে তৃপ্ত হলো মন। কতক্ষণ জড়িয়ে রাখলাম জানা নেই। এক পর্যায়ে দাদি ধমক দিয়ে বলে উঠলেন, হইছে তোর? আই আই এমনে জাপটাইয়া ধরস কেন? ছাড়, দম বন্ধ হইয়া আসতাছে আমার। দাদি যে এটা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে তা আমার জানা আছে, তবুও ছেড়ে এক পাশ দাঁড়ালাম আমি। বলে উঠলাম, কেমন আছো দাদি? এত রাতে উঠানে চেয়ার নিয়ে বসে আছো যে, আমাদের অপেক্ষায়? দাদি নিখুঁতভাবে গোপন রাখলেন নিজের ভালোবাসা। বললেন, বাইরেডায় বাতাস আছে, দেহস না? তার লাইগা বইসা ছিলাম। সর, রাজের লগে কথা কই। আমি সরে দাঁড়ালাম। দাদি দুপা এগিয়ে মেহরাজ ভাইয়ের সামনে দাঁড়াতেই মেহরাজ ভাই ঠোঁট চওড়া করে হেসে সালাম দিলেন। দাদি বোধহয় খুশিই হলো। সালামের উত্তর দিয়েই বলে উঠলেন, আইতে আইতে এত রাইট করলা, আরো তাড়াতাড়ি বাইর হইতে পারতা তো। মেহরাজ ভাই ভদ্রভাবে উত্তর দিলেন, বিকালের বাসে উঠেছিলাম, রাস্তায় হালকা জ্যামও ছিল তাই। দাদি, ভালো আছেন আপনি? হ, ভালাই আছি। চলো ঘরে চলো। টিনের ঘরে ঘুমাইতে পারবা তো, নাকি তোমাগো বাড়ির চাবি আনছো? মেহরাজ ভাই পকেটে হাত গুজে দাঁড়ালেন। বললেন, আসলে দাদি, আমি তো থাকার প্রস্তুতি নিয়ে আসিনি, তাই বাড়ির চাবিও আনিনি। রাতের বাসেই ফেরত যাব। দাদি মুহূর্তেই খেপে উঠলেন, কিঞ্চিত গলা উঁচিয়ে বলে উঠলেন, তা কি কইরা হয়? আইসা যখন রাতটা থাইকা যাইবা, এই কথা, শেষ কথা। দাদির কথায় মেহরাজ ভাই চুপ থাকলো কিয়ৎক্ষণ। তারপর নিজ উদ্যমে বুঝাতে লাগলেন যে ওনার রাতে ফিরে যাওয়াটাই উচিত কাজ হবে। মিহু আপু ও বাসায় একা, কিন্তু দাদি মানতে নারাজ। অবশেষে ঠিক হলো মেহরাজ ভাই রাতে থাকবেন। উঠোনে এই নিয়ে সিদ্ধান্ত ঠিক করে তবেই ঘরে ঢুকলেন দাদি। পিছু পিছু আমি আর মেহরাজ ভাইও গেলাম। স্যাঁতস্যাঁতে মাটির মেঝেতে পা রেখে মেহরাজ ভাইয়ের কিরূপ প্রতিক্রিয়া হলো জানা নেই, তবে জুতো জোড়া খুলতে নিতেই আমি বলে উঠলাম, জুতো না খুললে কিছু হবে না মেহরাজ ভাই? আপনার পায়ে ময়লা লাগবে নয়তো। মেহরাজ ভাই একবার তাকালেন, কি বুঝে জুতা না খুলে সোজা হয়ে দাঁড়ালেন। দাদি ওনাকে বসালেন আমার ঘরের কাঠের চেয়ারটায়। কিছুক্ষণ সেখানেই গল্প গুজব করলেন দাদি আর মেহরাজ ভাই। আমি ততক্ষণে দাদির ঘরে নিজের পরনের জামাটা পাল্টে সুতির সালোয়ার কামিজ পরলাম। মাথায় ঘোমটাটা টেনে বের হয়েই বাইরের আলোটা জ্বালিয়ে কলে গিয়ে চোখ মুখ পানি দিয়ে নিলাম। একবার চারপাশে তাকিয়ে অন্ধকারে গাছগাছালিগুলোকে দেখলাম। কতদিন পর আবার সেই গ্রামে, আবার সেই প্রশান্তির বাতাস, আবার সেই গাছগাছালি নড়ে চড়ে ওঠা সবুজ পাতার সান্নিধ্যের ছোঁয়া। চোখ বুজে একবার অনুভব করলাম আশপাশের ঠান্ডা হাওয়া। তারপর আবারও ঘরে গেলাম। নিজের রুমের দরজা ঘেঁষে দাঁড়াতেই কানে এলো দাদির গম্ভীর স্বর, হনরাজ, তোমারে ভালো ছেলে জানি বইলাই তোমার লগে ওই দুর্দশায় ও বিয়া দিতে আমি এক মুহূর্তেও মত দিয়া ফেলছিলাম। রাইতের বেলায় ঘুমাইতে আইলে অত্যন্ত এইটুকু বিষয় ভাইবা স্বস্তি পাইতাম যে জ্যোতিরে একজন ভালো মানুষের হাতে তুলে দিতে পারছি। জ্যোতিরে ছোট থেকে বড় আমিই করছি। শরীরের অবস্থা এখন আমার ভালা যায় না। কয়দিন বাঁচি তারও ঠিক নাই। শরীর 2 দিন ঠিক থাহে, যদি তো 3 দিন থাহে ঠিক। ভাবছিলাম মইরা গেলেও স্বস্তি পামো। জ্যোতির অত্যন্ত তোমার মত একটা
বালা ফোলার হাতে তুইলা দিছি, কিন্তু হাসা কইতে এখন আর সেই স্বস্তি পাই নাই। যেদিন থেকে শুনছি তোমার লগে সামান্তার ভালোবাসার সম্পর্ক আছে। কথাগুলো শুনে আমার পা থেমে গেল মুহূর্তেই। তার মানে দাদিও সবটা জানে। মেহরাজ ভাই যে সামান্তাপুকে ভালোবাসে এটাও দাদি জানে। বোধ হতেই মস্তিষ্কটা শূন্য অনুভব করলাম। দাদি কি করে জানে? কে বলল? আব্বা এসে কি দাদিকে এসব বলেছে? এসব ভাবতে ভাবতে আঙুলে ওড়না পেঁচিয়ে ঠাই দাঁড়িয়ে থাকলাম সেখানে। মেহরাজ ভাই গলা ঝাড়লেন, উত্তরে বলে উঠলেন, দাদি, এটা তো সত্যি যে জ্যোতির সাথে আমার বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি, তাই সংসারটাও স্বাভাবিকভাবে হবে আশা করাটা বোকামো নয়। বিয়েটা আকস্মিকভাবেই হয়েছে। তো আমার আগে একটা সম্পর্ক থাকা কিংবা তখন অন্য কাউকে ভালোবাসাটা তো অস্বাভাবিক ছিল না দাদি, তাই না? আপনারা তো তখন খোঁজ নিলেন না আমি কাউকে ভালোবাসি কিনা, জোর করে একটা সিদ্ধান্ত চাপিয়ে দিলেন, তাও বিয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। দাদি প্রশ্ন ছুড়লেন,